এপি ভিউ যদি নিই তাহলে লেখা থাকে, তার মানে কি ডিকটাম হচ্ছে যে আমি পিএ ভিউ তো নেব, বোঝা গেল? হ্যাঁ, এপি ভিউ যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি লেখা থাকে প্লেটের ওপর দিকে লেখা থাকে যে এপি ভিউ। ঠিক আছে, তো এপি ভিউ আর পিএ ভিউ বুঝবো কি করে? লেখা দেবে, হার্টের সাইজ দেবে, বোঝা গেল? দেখবো লেখা আছে কিনা, হার্টের সাইজ দেখে। এবার পিএ ভিউ কি করে নিচ্ছি আর এপি ভিউ কি করে নিচ্ছি? পিএ ভিউতে পস্টেরিয়র থেকে আসবে অ্যান্টেরিয়র, ঠিক আছে, আর এপি ভিউতে লাংয়ের পিএ ভিউ, লাংয়েই শুধু পিএ ভিউ না হয়, বাকি সব জায়গায় আমরা এপি ভিউ নেব, ঠিক আছে? তো যদি বেসিক জিনিস পড়াচ্ছি, আশা করি তোরা সবাই জানিস ফর রিভিশন। হ্যাঁ, ইফ ইট ইজ এক্স-রে ক্যাথোড, ঠিক আছে, তো আমরা কি করে এপি ভিউ নিই? এইখানে থাকবে এক্স-রে প্লেট, ওকে হলো? ওকে, এটা হচ্ছে হার্ট, দিস ইজ লাং, বোঝা গেল? তো এক্স-রে ক্যাথোড কি করে পড়বে? বিম অফ লাইট, গট ইট? বোঝা গেল? তাহলে সামনে থেকে পড়বে, এর ডিসটেন্স কত থাকে? কত থাকে? হ্যাঁ, 1 মিটার। আর কেউ 1 মিটার বা 100 সেন্টিমিটার থাকে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তো 1 মিটার ডিস্টেন্স, তো বিমটা কিরকম ভাবে পড়বে? ডাইভারজেন্ট, ঠিক আছে, ডাইভারজেন্ট বিম যদি এরকম ভাবে পড়ে, সামনে হার্ট আছে, ডাইভারজেন্ট বিম পড়ছে, তাহলে এপি ভিউতে কি হবে? হার্ট সামনে আছে, তো হার্ট লাংসের থেকে বেশি ম্যাগনিফাইড হবে, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলি? একে তো ডাইভারজেন্ট বিম 1 মিটার বা 100 সেন্টিমিটার থেকে দিচ্ছি ডাইভারজেন্ট বিম, লাংস পেছনে আছে, হার্ট সামনে আছে, হার্ট will get more magnified than lungs. হ্যাঁ, এবার পিএ ভিউতে কি হবে? তাহলে ডিকটামটা কি, যে এক্স-রে প্লেটের যে অর্গান বা যে শ্যাডোটা আমাদের আসছে, এক্স-রে প্লেটের যত কাছাকাছি থাকবে তার অরিজিনাল ইমেজ আমরা পাবো, ঠিক আছে? তো এপি ভিউতে হার্ট হচ্ছে এক্স-রে প্লেট থেকে অনেক অ্যাপার্ট, ঠিক আছে, সামনে থাকছে, পেছন দিকে লাংস থাকছে, তো লাংসের অরিজিনাল ইমেজ পাবো, ঠিক আছে, আর হার্টের ম্যাগনিফাইড ইমেজ পাবো। যখন পিএ ভিউ করছি, পেছন থেকে এক্স-রে বিম ফেলছি, তখন কি হবে? হার্ট এক্স-রে প্লেটের কাছাকাছি, তার অরিজিনাল ইমেজ পাবো, আর লাংসের ম্যাগনিফাইড ইমেজ। তো পিএ ভিউ কেন করছি? আমি তো এপি ভিউতেই করতে পারি। লাংসের কোনো প্যাথোলজি বেটার ডিফাইন যাতে হয়, ম্যাগনিফাইড হয়, তাই জন্য যখন আমি মেডিয়াস্টিনাম দেখবো, যখন হার্ট প্যাথোলজি দেখবো, মেডিয়াস্টিনাম দেখবো, রিব ফ্র্যাকচারস দেখবো, ঠিক আছে, রিবস প্যাথোলজি দেখবো, তখন আমি এপি ভিউ দেখবো। হার্ট দেখবো, মেডিয়াস্টিনাম দেখবো, রিবস দেখবো, তখন আমি এপি ভিউ দেখবো।
যখন লাং দেখব তখন আমি ওকে। তো দিস ইজ এপি ভিউ। হ্যাঁ, 100 সেন্টিমিটার থেকে পড়ছে, ডাইভার্জেন্ট বিম, হার্ট অ্যাপারেন্টলি বড় রাখবে, তাই জন্য ইট ইজ কল অ্যাপারেন্ট কার্ডিওমেগালি। ঠিক আছে, এবার পিএ ভিউর ক্ষেত্রে কি হয়? পিএ ভিউর ক্ষেত্রে আমরা কি করি, আমার ডিস্টেন্স আরো বেড়ে যায়, আরো দূর থেকে নিই। নিশ্চয়ই মোটামুটি বেশিরভাগ লোকেরই এখানে চেস্ট এক্সে কোনো না কোনো দিন হয়েছে, দেখেছিস কি হয় না, পেছন দিকে থাকে, হ্যাঁ, এক্সরে প্লেট সামনে থাকে, সেখানে গিয়ে দাঁড়াতে বলে, দাঁড়িয়ে কি করতে বলে, পেছনে করতে বলে, পেছনে করতে বলে না, এক্সরে প্লেটটাকে ধরতে বলে এরকম করে, যাতে একদম তোর হাতটা এক্সরে প্লেটের সাথে লেগে থাকে, তাই তো? হ্যাঁ, এরকম মানে ধরতে বলে, ঠিক আছে, বা হাত পেছনে করতে বলে। তো এবার কি হবে, দিস ইজ হার্ট, দিস ইজ লাং। তো এর ডিস্টেন্স হচ্ছে 180 সেন্টিমিটার, মোর দ্যান এপি ভিউতে যত ডিস্টেন্স না হয়। তো আরো দূর থেকে যদি আমি বিম প্রজেক্ট করি তাহলে ইট বিকাম মোর ডাইভার্জেন্ট, মোর প্যারালাল। যখন দূর থেকে একটা লাইট আসছে সে প্যারালাল আসবে, কাছ থেকে লাইট হলে তার ডাইভার্জেন্ট। যখন দূর থেকে লাইট আসে তখন দেখবি টর্চ একটা ফেলে দেখবি ইটস বিকাম প্যারালাল। ঠিক আছে, তো ইটস আ প্যারালাল বিম। তো হার্ট যেহেতু তোর এক্সরে প্লেটের কাছে আসছে, তো ওর অরিজিনাল ইমেজ পাওয়া যাবে, এবং লাং উইল ম্যাগনিফাই। তো লাং প্যাথোলজি যদি আমি দেখি তো আমি পিএভিতে দেখব। বোঝা গেল? কোনো কনফিউশন? প্রোটোকল, ঠিক আছে। যদি ডাইভার্জেন্ট বিম তুই না ফেলিস, যদি তুই প্যারালাল বিম না ফেলিস, তাহলে কি হবে না, ও জিজ্ঞেস করলো যদি এটা আমি এবি ভিউর ক্ষেত্রে 100 সেন্টিমিটার থেকে আমি বিম নিচ্ছি, কেন পিএ ভিউর ক্ষেত্রে এত দূর থেকে নিচ্ছি, কাছ থেকেও নিতে পারি। আমি লাং তো ফিল পুরো পাবো না, যদি আমি কাছ থেকে নিই আমি লাং ফিল পুরো পাবো, কারণ লাং তো পেছনে আছে, সরি লাং সামনে আছে, বিমের সামনে তো লাং আছে। হ্যাঁ, ডাইভার্জ হয়ে বেরিয়ে যাবে, পুরো ফিল পাবো না, তাই জন্য আরো দূরে গেছি যাতে প্যারালাল বিম আসে, পুরো লাং ফিলটাকে আমি পাই। বোঝা গেল? তাহলে দিস ইজ এপি ভিউ। ঠিক আছে, কারণ কি হার্ট বড় আছে। হ্যাঁ, পিএ ভিউতে লাং ইজ হার্ট ইজ মোর টিবিউলার, হ্যাঁ, অরিজিনাল শেপে থাকবে, সামনেই থাকবে। ঠিক আছে, লাং ফিল বিকাম মোর প্রমিনেন্ট অ্যান্ড লার্জার দ্যান হার্ট। তাহলে এপি ভিউতে আমরা কি পাবো, অ্যাপারেন্টলি কার্ডিওমেগালি, অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে। ঠিক আছে, এবার কি পিএ ভিউ নেওয়ার সময় আমরা আর কি করি, আর কি বলি, পেশেন্টকে কি কমান্ড দিই? হাইট অফ ইন্সপিরেশনে আমি তোর ফিল্মটা নেব, হাইট অফ ইন্সপিরেশনে। কেন? লাং ম্যাক্সিমাম ইনফ্লেটেড থাকবে। ঠিক আছে, তাহলে যদি লাংসের কোনো প্যাথোলজি থাকে তাহলে ইট উইল বি ক্লিয়ারলি ভিজিবল। ঠিক আছে, সাপোজ মনে কর কারোর লোয়ার লোব তোর নিউমোনিয়া আছে, হ্যাঁ, লোয়ার লোব নিউমোনিয়া আছে সাপোজ। ঠিক আছে, এবার তুই সেই পেশেন্টটাকেই মনে কর কি বলে, তুই পিএ ভিউ নিচ্ছিস এক্সপিরেশন, এটা নিলি ঠিকমতো, ও হোল্ড ব্রেথ হোল্ড করতে পারলো না, এক্সপিরেশন একটা ফিল্ম হয়ে গেল, তাহলে কি হবে? কনসোলেশন বোঝা যাবে না, কারণ কি
লাং টিস্যুগুলো কোলাপস থাকবে, ব্রঙ্কোঅ্যালভুলার মার্কিংস গুলো আরো কি থাকবে, ক্রাউডেড থাকবে। তো অ্যাপারেন্টলি নিউমোনিয়া সাইজ অনেক বড় মনে হয়, বোঝা গেল? নিউমোনিয়া ডিফারেন্সিয়েট করতে পারবি না, বা নিউমোনিয়া সাইজ অনেক বড় মনে হবে, বোঝা গেল? হ্যাঁ, তো আমাকে হাইট অফ ইন্সপিরেশনে দিতে হবে। পেশেন্টকে কি বলবো, যে তুমি দাঁড়াও, এক্সরে প্লেট বুকের কাছে একদম মানে একদম ক্লোজ টু অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালে থাকবে, ওকে হোল্ড করতে বলবো, পেছনে হাত রাখতে বলবো, তারপর নিঃশ্বাস নিতে বলবো, এবং নিঃশ্বাস হাইট অফ ইন্সপিরেশনে ওকে ব্রেথ হোল্ড করতে বলবো, দেন আমি ক্লিক করব। বোঝা গেল? তো এবার আমি কি করে বুঝবো যে প্রপার ইন্সপিরেশনে নেওয়া হয়েছে? ইন্টারকোস্টাল স্পেসগুলোকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, কটা রিপস কাউন্ট করব? 6টা থেকে 8টা হবে। প্রথম কথা পস্টিরিয়র রিপস আছে, অ্যান্টেরিয়র রিপস আছে। কটা পস্টিরিয়র রিপস থাকে, কটা অ্যান্টেরিয়র রিপস থাকে? আন্দাজে 6টা 8টা 10টা 15টা বললে তো হবে না। 8টা, অ্যান্টেরিয়র 6টা, অ্যান্টেরিয়র 6টা, পস্টিরিয়র 8টা। This is inspiration. দেখ লাং ম্যাক্সিমাম এক্সপ্যান্ডেড আছে, ঠিক আছে? এটা কি আছে? লাং ফিল্ড, লাং ফিল্ড দুটো তুলনা ঠিক আছে? ছোট লাগবে তো? তাহলে এবার কি করে বুঝবো যে আমি প্রপার ইন্সপিরেশনে আমি নিয়েছি? যদি posterior ribs more than 10 হয়, ঠিক আছে, and anterior ribs more than 6 হয়, ঠিক আছে? posterior ribs আমাকে গুনতে হবে যে more than 10 এর কাছাকাছি, at least 10 তো হবেই। তো this is first rib, ঠিক আছে? This is second rib, this is third rib, 4 5 6 7 8 9 10, yes? So this is, তো more than equal to 10 যদি posterior ribs থাকে তাহলে আমার adequate inspiration হয়েছে, যদি লেস থাকে তাহলে হয়। anterior ribs 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টার কাছাকাছি আছে, ঠিক আছে? তো ডায়াফ্রামের উপরে at least 6টা থাকতে হবে, ঠিক আছে? ইন্টারেস্টিং লাগছে? পড়েছিস এইভাবে কোনোদিন? কেউ পড়িয়েছে? মেডিসিনও পড়ায়নি? আমি তো ভাবলাম রিভিশন দিতে এসেছি। তো তো এখানে দেখ, কথা বলিস না এদের মানুষ। This is 1, this is 2, this is 3, this is 4, this is 5, ঠিক আছে? 5-6টার বেশি দেখতে পাচ্ছি না। সরি, একটা 2টো, সরি লাইটটা তারা একবার রাইটনেসটা বাড়িয়ে দেখ। this is first rib, ঠিক আছে? this is second rib, this is third, this is 4 5 6 7 আর 8 পর্যন্ত বোঝা যাচ্ছে। এইটা ফার্স্ট, তো সেকেন্ড, থার্ড, এটা থার্ড হবে, ঠিক আছে? এই ক্রাউডিং আছে তো, থার্ড 4 5 6 7 8 9 এর কাছাকাছি আসছে, ঠিক আছে? আর অ্যান্টেরিয়রলি
এটা 1 2 3 4 5 ম্যাক্সিমাম। বোঝা গেল? বুঝতে পারলি? এইটুকু ক্লিয়ার তো? এবার দেখ জলের মতো ক্লিয়ার। এবার রিস্ক কাউন্ট করবো। অ্যাপারেন্ট কার্ডিওমেগালি হার্ট বড় থাকবে দেখে এপিভিউ সিএভিউ আমি কনফার্মলি বলতে পারি। ঠিক আছে, প্রথম কথা কি দেখে বলবো? 1 নম্বর এপিভিউতে উপরে লেখা থাকবে, এপিভিউ দেখে বলবো, না দেখে বলবো না। ঠিক আছে, নিজের মাথা ইউজ করবো না, নিজেকে ইন্টেলিজেন্ট ভাববো না, দেখে বলবো এপিভিউ, নাহলে পিএভিউ। ইটস আ ডিকটাম। ঠিক আছে, এরপর মনে করে এক্সামিনার জিজ্ঞেস করলো যে মনে কর লেখা নেই, যে তো আমাদের এক্সরে টেকনিশিয়ান সে ভুলে গেছে লিখতে। ঠিক আছে, তাহলে তুই কি করবি? তাহলে স্যার আমাকে দেখতে হবে যে যদি দুটো প্লেট পাই, আমি দেখবো একই যদি লোকের দুটো প্লেট পাই, দুটোতেই লেখা নেই, তো আমি দেখবো হার্টটা সাইজটা কোথায় বড় আছে। ঠিক আছে, তাহলে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে ইন এপিভিউ। এপিভিউতে কেন অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকে? এনি আইডিয়া? প্লেটের থেকে দূরে আছে হার্টটা। এপিভিউতে প্লেট। এবার বল, এবার এক্সপিরেশন এন্ড ইন্সপিরেশন। ঠিক আছে, হ্যাঁ, আমি একটা ফিল্ম, এই যে দুটো ফিল্ম পাশাপাশি আছে, তো দুটোতে হার্টের কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? এক্সপিরেশনে বা প্রপার যদি আমি হার্টের যদি আমি ইন্সপিরেশন না নিই, আমি ক্লিক করে দিয়েছি মনে কর, তো হার্টটা সাইজটা বড় লাগছে, তো এখানেও তো বড় লাগছে, এখানেও বড় লাগছে, এটার থেকে এটা বড় লাগছে, তো কেন? এর কারণ কি? কি বলছিস বল, একজন একজন করে। তাই মানুষের হয় না স্যার এক্সপিরেশনের টাইমে লেফট সাইড অফ দ্য হার্ট বেশি ব্লাড আমি যখন ইন্সপায়ার করছি, ঠিক আছে, ইন্সপিরেশনে কি হয়? তোর থোরাসিক ক্যাভিটি এক্সপ্যান্ড করছে, ছোট থরি হয়। যদি এক্সপ্যান্ড করে, ডায়াফ্রাম কি করছে? নিচে আসছে, হ্যাঁ, তো পুল করছে। নেগেটিভ থোরাসিক যে প্রেসার আছে, তো ডায়াফ্রাম নিচে পুল করছে, নেগেটিভ তোর ইন্ট্রাথোরাসিক প্রেসার ক্রিয়েট করছে। তো যদি ডায়াফ্রাম নিচে পুল করে, তো ডায়াফ্রামের সাথে তো লাংস অ্যান্ড হার্ট লেগে রয়েছে, তো পুরো জিনিসটাকে পুল করবে। তো লাং এক্সপ্যান্ড করছে, কিন্তু হার্ট তো লাংসের মতো এয়ার ফিল্টার ক্যাভিটি নয়, তো সে যখন সে পুল হচ্ছে তখন কি টিবিউলার হয়ে যাচ্ছে। আর যখন আবার ডায়াফ্রাম উঠছে, তো লাংস কি এয়ার ফিল্টার ক্যাভিটি, ও এয়ার সব বার করে দিচ্ছে। ঠিক আছে, এয়ার সব বার করে দিচ্ছে অ্যান্ড বিকাম মোর, যে জায়গাটা ছিল সেই জায়গাটাই ওর জায়গা ছোট বড় হচ্ছে না, বুঝে গেল? কিন্তু হার্ট কি? হার্ট ইজ আ ফ্লুইড ফিল্টার ক্যাভিটি। ঠিক আছে, তো ও কি হবে? ডায়াফ্রাম নিচের দিকে, ডায়াফ্রাম ইন্সপিরেশনে কন্ট্রাকশন করছে, নেগেটিভ থোরাসিক প্রেসার হচ্ছে, লাংস এক্সপ্যান্ড করছে, আর হার্ট কি হচ্ছে? নিচে পুল ডাউন হচ্ছে। ঠিক আছে, এক্সপিরেশনে পজিটিভ থোরাসিক প্রেসার হচ্ছে, কিন্তু লাংস যেহেতু এয়ার ফিল্টেড ক্যাভিটি, তো এয়ার বেরিয়ে যাচ্ছে। কিন্তু আর হার্ট কি হয়? হার্ট ওর সাইজ বড় হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে 1 নম্বর হচ্ছে যদি এপিভিউ হয় তাহলে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে, যদি এক্সপিরেশন বা কম ইন্সপিরেশনে তুই ফিল্ম নিস তাহলেও হার্ট বড় লাগবে, অ্যাপারেন্ট কার্ডিওমেগালি। ঠিক আছে, নেক্সট পেনিট্রেশন। কি করে বুঝবো যে অ্যাডিকুয়েট এক্সপোজার বা পেনিট্রেশন আছে? কি কি? স্পাইনের শ্যাডো দেখা যাবে, হার্টের মধ্যে দেখ, ভেরি গুড। হার্টের মধ্যে দিয়ে পেনিট্রেশন বা এক্সপোজার ঠিক হয়েছে কিনা কি করে বুঝবো? হার্টের মধ্যে দিয়ে আমি ভার্টিব্রা আমি দেখতে পাবো। যদি না দেখতে পাই, তো দ্যাট ইজ লেস এক্সপোজড।
ঠিক আছে। আর মোর এক্সপোজড কি করে বুঝবো? না রে বাবু, মনে কর একটা এমফাইসিমাটাস পেশেন্ট, মনে কর একজনের নিউমোথোরাক্স নিয়ে এসছে, তো এমনি তুই কালো কালো দেখতে পাবি। রিবস দেখা যাবে কি যাবে না যেটা আলাদা। মনে কর একজনের স্ক্লেরোটিক রিবস আছে, তুই দেখতে পাবি না? স্ক্লেরোটিক রিবস আছে, তা দেখতে পাবি না? কি দেখে বুঝতে পারবি যে এটা ওভার এক্সপোজড? আমি যখন ভার্টিব্রাল বডি বা স্পাইনাস প্রসেস দেখতে পাচ্ছি, তার মানে ইটস অ্যান এডিকুয়েট। কখন আমি বুঝতে বলবো যে ইট ইজ ওভার এক্সপোজড? যখন আমি দুটো ভার্টিব্রাল মধ্যে দিয়ে, হ্যাঁ, ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ইজ ভিজিবল, দেন আমি বলবো ইট ইজ ওভার এক্সপোজড। ঠিক আছে? রিবস না, ভার্টিব্রা না, অন্য কিছু না। ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি একটা দুটো দেখতে পাই, দ্যাট ইজ ওভার এক্সপোজড। ওকে, দেন রোটেশন। রোটেশন কি করে বুঝবো? এনি আইডিয়া? এই দিকেরটা কোন দিকে রোটেটেড, ওই দিকেরটা কোন দিকে রোটেটেড? লেফট সাইডে রোটেটেড কি করে বলবো যে লেফট সাইডে রোটেটেড? কেনই লেফট সাইডে বলবো? আর এইটা কোন দিকে রোটেটেড? হ্যাঁ, এ পিকচার এ কোন দিকে রোটেটেড? লেফট সাইডে রোটেটেড। ওইটা রাইট সাইডে। কি করে বুঝবো? আমাকে তো জিজ্ঞেস করে কেন, ওয়াই? ইফ ইট ইজ স্পাইনাস প্রসেস, ঠিক আছে, যে ক্ল্যাভিকলটা সবচেয়ে বেশি দূরে থাকবে সেই দিকে রোটেশন আছে। ঠিক আছে? ইট ইজ লেফট ক্ল্যাভিকল, স্পাইনাস প্রসেস থেকে এর ডিস্টেন্স বেশি, তো লেফট সাইডে রোটেশন। ঠিক আছে? এইটা হচ্ছে মেডিয়াল এন্ড অফ রাইট ক্ল্যাভিকল, দিস ইজ স্পাইনাস প্রসেস, দিস ইজ লেফট ক্ল্যাভিকল, তো এর ডিস্টেন্স বেশি রাইট সাইডে, তো রাইট সাইডে রোটেশন। বোঝা গেল? কোনো কনফিউশন আছে? বুঝেছিস তো? কিচ্ছু বোঝার নেই এর মধ্যে। যেদিকে ডিস্টেন্স বেশি, medial end of clavicle from spinous process of vertebra, যেদিকে ডিস্টেন্স বেশি সেই দিকে রোটেশন থাকে। ঠিক আছে? তো এবার হচ্ছে রোটেশন, রোটেটেড যদি ফিল্ম নিই তাহলে কি অসুবিধা হবে? না না, স্কোলিওসিস থাকলে বা ই থাকলে তোর শুধুমাত্র মানে তোর রোটেশন, রোটেটেড ফিল্ম হবে না, তোর ভার্টিব্রাও তো এঁকে বেঁকে থাকবে। হ্যাঁ, আমি যাদের স্কোলিওসিস আছে, কাইফোসিস আছে, তাদের তো অ্যাবনর্মাল আসবেই, তাদের তো কিছু করার নেই। কিন্তু তোর একটা নর্মাল হিউম্যান বিং এর তুই চেস্ট এক্সরে নিয়েছিস, তোকে তো এত বড় বড় হাই তুলছিস কেন? হ্যাঁ, যদি নিয়েছিস তাহলে কি হবে? তোকে তো বলতে হবে ইট ইজ রোটেটেড ফিল্ম আর নন রোটেটেড ফিল্ম। ঠিক আছে? হ্যাঁ, তো রোটেশন হলে তোর কি কি অসুবিধা হতে পারে? কোথায়? ট্রেকিয়া মিড লাইনে আছে। ট্রেকিয়া তো ট্রেকিয়া যেটা থাকবে, ট্রেকিয়া তো তোর কোথায় গেল পেনটা? হ্যাঁ, ট্রেকিয়া তো অনেক ওপরে থাকে রে বাবু। ট্রেকিয়া তো এখানে আছে, ভার্টিব্রার উপরেই আছে, স্পাইনাস প্রসেস গুলো তার উপরেই তুই দেখবি ট্রেকিয়া আছে। তো ট্রেকিয়ার ডেভিয়েশন তুই কি করে বুঝবি? ট্রেকিয়া তো নর্মালি মিড লাইনই থাকবে। মনে কর তুই একজনকে এরম ভাবে এক্সরে নিয়ে, এরম ভাবে এক্সরে সামনে দেখা আছে, এরম ভাবে ঘুরিয়ে এক্সরে, তো আমার ট্রেকিয়া মিড লাইনে থাকবে না? থাকবে। আমি বলছি মনে কর তুই ঠিক মতো দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে তুই এক্সরে যেমন সেলফি তুলিস, এক্সরে তুলিস, তুই ঘুরে দাঁড়িয়েছিস কি সোজা হয়ে দাঁড়িয়েছিস, আমি বুঝবো কি করে? বুঝতে পারলি? নর্মাল একটা হিউম্যান বিং এর আমি দেখছি, আমি এরকম বলছি না কোনো প্যাথোলজি আছে, নর্মাল একটা এক্সরে তুলেছি আমি, সেটা রোটেটেড,
কি নন রোটেটেড ফিল্ম আমি কি করে বুঝবো? যে রোটেট করে গেছে তার মনে কর এরম ভাবে ধরেছে, এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে, আমার গলা সোজা আছে, ট্রেকিয়া মিড লাইনে আছে, আমি এরম ভাবে ঘুরে দাঁড়িয়ে রয়েছি, এবং দাঁড়াতে পারি তো, হ্যাঁ, তাহলে তো আমার রোটেটেড ফিল্ম আসবে, ট্রেকিয়া মিড লাইনে থাকবে, কিন্তু রোটেটেড ফিল্ম আসবে, তো আমার কি অসুবিধা হবে? ভেরি গুড। যে সাইডে আমি মনে কর যদি লেফট সাইডে রোটেটেড থাকি তো লাং কি হবে না, যেদিকে আছি সেই দিকে এক্সপোজার বেশি হবে। ঠিক আছে, এবার দেখ অ্যাপারেন্টলি এর রাইট সাইডটা রোটেটেড, তো দেখ কতখানি রাং ফিল্ড ইজ ভিজিবল। মনে কর সাপোজ এর লেফট লাংয়ে একটা প্যাথোলজি আছে, যদি তুই রাইট সাইডে রোটেশন হয় তাহলে রাইট সাইড উইল বি ম্যাগনিফাইড দেন লেফট সাইড। ঠিক আছে, তাহলে লেফট সাইডে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে সেটা উইল বি লেস ম্যাগনিফাইড, তো আমি অনেক সময় বুঝতেই পারবো না। আর যদি রাইট সাইডে কোনো প্যাথোলজি থাকে ইট উইল মোর ম্যাগনিফাইড, তাহলে অ্যাপারেন্টলি দেখে মনে হবে অনেক বেশি কোনো প্যাথোলজি আছে, হয়তো ছোট জিনিস অনেক বেশি বড় মনে হবে। বোঝা গেল? যেদিকে রোটেশন থাকবে সেই দিকে এক্সপোজার, বুঝতে পারছিস? তুই তো অন্য জগতে আছিস। যেদিকে রোটেশন থাকবে সেই দিকে এক্সপোজার বেশি হবে, তো লাং প্যাথোলজি উইল গেট মোর ম্যাগনিফাইড। ঠিক আছে, তাহলে আমি তো পিএ ভিউ নিচ্ছি ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ফিল্মের কাছাকাছি হচ্ছে না, আমার বিমের কাছাকাছি হচ্ছে। বোঝা গেল? বিম থেকে আমি যত দূরে যাব আমার ম্যাগনিফাইড ইমেজ আসবে। কি প্রথম বলেছিলাম, যত কাছে থাকবো এক্সরে প্লেটের তত এই থাকবে, যত এক্সরে প্লেট থেকে আমি দূরে যাব তো বেশি ম্যাগনিফাইড আসবে। এই লাং এক্সরে প্লেটের কাছে, এই লাং দূরে, তাহলে এইখান দিয়ে আরো বেশি তোর বিম মানে এক্সরে বিম আরো বেশি যাবে, প্লেটের থেকে অনেক বেশি দূরে, তো লেফট লাং উইল গেট মোর ম্যাগনিফাইড। বোঝা গেল? ঘুমিয়ে পড়লো নাকি? ডাক ডাক। শুনেছিস কিছু? কত অব্দি শুনেছিস? হ্যাঁ, সেই দিকে রোটেট থাকে। মিডিয়াল এন্ড অফ ক্ল্যাভিকল বা স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা হবে সেই দিকে রোটেশন থাকবে। এর মধ্যে বোঝার কিছু নেই। যেই দিকে রোটেশন হবে সেই দিকে লাং অন্যদিকে লাংয়ের থেকে বেশি ম্যাগনিফাইড হবে, কারণ এক্সরে প্লেটের থেকে সেই লাং দূরে থাকবে, আরো বেশি ম্যাগনিফাইড হবে। বোঝা গেল? এবার আমি কার্ডিওমেগালি কি করে বুঝবো, কার্ডিওথোরাসিক রেশিও কি করে মেজার করব? সেন্ট্রাল লাইন কোনটা? স্পাইনাস প্রসেস যদি আমি সেন্টার ধরি, তার এবার ম্যাক্সিমাম ডিস্টেন্স কি করে মেজার করব? রাইট সাইডের ম্যাক্সিমাম কনভেক্সিটি যেখানে থাকবে সেইটা, রাইট সাইডের ম্যাক্সিমাম কনভেক্সিটি, ঠিক আছে, আর লেফট সাইডের ম্যাক্সিমাম কনভেক্সিটি। ঠিক আছে, তাহলে A plus B by total thoracic kj at height of inspiration, total thoracic kj at height of inspiration। ঠিক আছে, this is called cardiothoracic ratio কত হতে হবে? অ্যাডাল্টের ক্ষেত্রে ইট ইজ 0.5, নিওনেটদের ক্ষেত্রে ইট ইজ 0.6। ঠিক আছে, ম্যাক্সিমাম এর হতে পারে, এর থেকে যদি বেশি হয় দেন ইট ইজ কার্ডিওমেগালি। নিওনেট। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? এবার বল, আমি লাংস তো হয়ে গেল, এবার আমি হার্ট। রাইট হার্ট শ্যাডো
কি করে ফর্মেশন হয়? superior vena cava, inferior vena cava, right atrium, right ventricle তো সামনে থেকে চলে আসে। So right atrium, superior vena cava, This is SBC, দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, তো and this is right atrium, this is SBC and small IVC. So right heart formed by SBC, right atrium and IVC. Okay, got it? Then left heart border, right ventricle, third what is this? What is this? What is this? And what is this? তাহলে this is aortic knuckle, হ্যাঁ, and this is pulmonary bay. তো দুটোর মধ্যে যে স্পেসটা আছে এটাকে বলে হচ্ছে aorto pulmonary window. হ্যাঁ, তো what is the content of aorto pulmonary window? কি কি আছে জানিস? এক নম্বর হচ্ছে লিম্ফ নোড, 2 নম্বর হচ্ছে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, 3 নম্বর হচ্ছে ফ্যাট, মিডিয়াস্টেনাল ফ্যাট। লিম্ফ নোড থাকে, রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে and mediastinal fat থাকে, ঠিক আছে? তো সাপোজ a patient presented with generalized lymphadenopathy, ঠিক আছে, হ্যাঁ, multiple cervical nodes are enlarged, okay, along with hoarseness of voice, ঠিক আছে? তো তার তুই চেস্ট এক্সরে করলি, দেখলি এপি উইন্ডো তোর অবস্কিওর হয়ে গেছে, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য কজ অফ হোর্সনেস? তো সবসময় থাইরয়েড কোনো প্যাথোলজি বা থাইরয়েড সার্জারি, প্যারাথাইরয়েড সার্জারি দিয়ে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে বা হোর্সনেস হতে পারে তা নয়, বোঝা গেল? যদি লিম্ফোমা হয় ইন দ্য মিডিয়াস্টেনাল মাস হিসেবে প্রেজেন্ট করে, তো এখানে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, ইট ক্যান কম্প্রেস রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এন্ড কজ হোর্সনেস অফ ভয়েস, ঠিক আছে? তো দিস ইজ অ্যাওরটিক নাকল, দিস ইজ পালমোনারি বেন, ঠিক আছে, বোঝা গেল? তারপর কি? লেফট অরিকল, অরিকল 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 থাকে না, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স থাকে, অরিকল ব্যাঙের থাকে, মানুষের না, ঠিক আছে? তো দেন কি থাকে? লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, দেন হেড ভেন্ট্রিকল, ঠিক আছে? ওকে, বোঝা গেল? তো রাইট বর্ডার লেফট বর্ডার হলো, দেন base of the heart is formed by right ventricle. So in X-ray, left atrium doesn't make any border of heart, ঠিক আছে? বোঝা গেল? তো লেফট এট্রিয়াম এরকম ভাবে থাকে পেছন দিকে, দিস ইজ লেফট এট্রিয়াম, হ্যাঁ, কোনো বর্ডার কনস্টিটিউট করে না হার্টের। তাহলে দিস ইজ SBC, this is RA, this is IVC, okay, this is
aortic knuckle, this is pulmonary bay, this is left atrial appendages, this is left ventricle, base is formed by right ventricle. ঠিক আছে, বোঝা গেল? তো ট্রেকিয়া মিডলাইন বলতে হবে না, ট্রেকিয়া মিডলাইন। তাহলে ফার্স্ট হচ্ছে ইজ আ স্কাইগ্রাম টেকেন ইন আ পিএ ভিউ, ঠিক আছে, বোঝা গেল? 2 নম্বর হচ্ছে ইন আ হাইট অফ ইন্সপিরেশন with adequate exposure, without any rotation, ঠিক আছে। ট্রেকিয়া শোয়িং ট্রেকিয়া ইন মিডলাইন, যদি লাংস এর কোনো প্যাথোলজি থাকে তারপর সেগুলো বলতে হবে, ঠিক আছে। What is this? Deviation. আমি রাইট দেওয়া আছে, অ্যারো করা আছে, আমি এসব তো বলতে চাইছি না। কি আছে আমাকে বল, ইফ এনি আইডিয়া। দেখো, আনসার বললে হবে না, আমাকে কেন বলতে হবে। আনসার বললে আমার কাছে কোনো নম্বর নেই, ঠিক আছে। C7 কি করে বুঝবো ওটা? T1 কি করে বুঝবো? ফার্স্ট রিব সেকেন্ড রিব বুঝবো কি করে? স্পাইনাস প্রসেসটা দেখে বুঝে যাবো। This is manubrium. ঠিক আছে, this is manubrium sternum joint, it is clavicular joint, ঠিক আছে, sternoclavicular joint, ঠিক আছে, বোঝা গেল? 100 তে 100 পেতে হবে, 10 এ থাকলে 10 পেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো ফুল মার্কস তোকে কিভাবে পাবি বলছি, ঠিক আছে। তোকে বলবে তো, তুই শুধু সার্ভাইকেল রিব বললে হবে? কি করে বুঝবি? তো তোকে সার্ভাইকেল রিব বলার সময় তোকে আগে বুঝতে হবে ফার্স্ট রিব কোথায় আছে। তোকে বলবে আইডেন্টিফাই করো হুইচ ইজ সার্ভাইকেল রিব, হুইচ ইজ ফার্স্ট রিব। তো কি করে বুঝবি ওটা ফার্স্ট রিব? sternoclavicular জয়েন্টের নিচে যেটা থাকবে দ্যাট ইজ ফার্স্ট রিব। এটাই তো তোকে দেখাচ্ছি, দেখলে তো বুঝতে পারবি। এরকম ভাবে হলে ডিস্টার্বেন্স। আসছে তো, বোঝা গেল? তো দিস ইজ ফার্স্ট রিব। ফার্স্ট রিব কি করে আসবে? মিডিয়াল এন্ড অফ দা, কি রে বাবু তোরা ঘুমাচ্ছিস নাকি? মিডিয়াল এন্ড অফ দা স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, তার ঠিক নিচেই যে স্পেসটা থাকে সেখানে এসে ফার্স্ট রিবের কার্টিলেজ এসে জয়েন্ট তৈরি করে ম্যানোব্রিয়াম স্টার্নাইসের, ঠিক আছে। তো আগে সার্ভাইকেল রিব বলার আগে, সার্ভাইকেল রিব ইটস আ কমপ্লিট রিব, এবারে কমপ্লিট কি ইনকমপ্লিট রিব? ইনকমপ্লিট রিব। তুই ওর সামনের দিকে কোনো অ্যাটাচমেন্ট পাবিই না, তুই বুঝতেই পারবি না। হঠাৎ করে এসে দেখবি আসছে রিবটা গিয়ে অবলিটেড হয়ে গেছে মাঝখানে, তো তুই কি করে লোকেট করবি? তো তোকে সার্ভাইকেল রিব দেখার জন্য আগে ফার্স্ট রিবকে লোকেট করতে হবে। ফার্স্ট রিব কি করে লোকেট করবি? যে তাকে ট্রেস করবি সামনের দিকে, যে কোথায় এসে তোর স্টার্নামের সাথে সে কার্টিলেজিনিয়াস জয়েন্ট সে তৈরি করেছে, ঠিক আছে। তো সেটা কোথায় থাকবে? সেটা
স্টার্নোক্লাভিকুলার যে জয়েন্ট তার ঠিক নিচেই থাকে, ঠিক আছে। এনি রিব অ্যাবাভ দ্য ফার্স্ট রিব ইজ আ সার্ভাইকাল রিব, ঠিক আছে। দিস ইজ সার্ভাইকাল রিব। দেখ সার্ভাইকাল রিব হঠাৎ করে এখানে এসে শেষ হয়ে গেছে, বোঝা গেল? দেখেছিস কোনোদিন আগে? এক্সরে দেখিয়েছে কেউ? দেখে রাখ। তো দিস ইজ সার্ভাইকাল রিব। এনি কনফিউশন? ঠিক আছে, বুঝেছিস? তো সার্ভাইকাল রিব থাকলে কি হয়? থোরাসিক ইনলেট, থোরাসিক আউটলেট সিনড্রোম একই বলে। সব বইতে আউটলেটই বলা আছে, ঠিক আছে। এবার দেখ, হ্যাঁ থোরাসিক আউটলেট সিনড্রোম, ইনলেটে কম্প্রেশন হয় কিন্তু বেসিক্যালি তোর আউটলেট সিনড্রোম সব জায়গায়, টিএসও সব বড় বড় বইতে টিএসও লেখা আছে, থোরাসিক আউটলেট সিনড্রোম, ঠিক আছে। তো এবার দেখ হোয়াট ইজ দিস? হ্যাঁ ভেরি গুড। রিফ্র্যাকশন, ঠিক আছে। হোয়াট ইজ হ্যাঁ তাতে কি হবে? কেন প্যারাডক্সিক্যাল ব্রিথ? কেন করবে? হ্যাঁ বড় বড় কথা আমি জানতে চাই না, আমি মেন ফিজিওলজি জানতে চাই, কেন করবে? কন্টিনিউটি নেই বলে লেগে ভেতরে চলে আসবে না, একটা কারণেই ভেতরে আসবে। কারণটা কি? হ্যাঁ ফেল চেস্ট। কি বানান বল? এফ এ, ঠিক তো? বল। আমারও ভুল হয়, চাপ নিস না, বল। হোয়াট ইজ ফেল চেস্ট? কেন প্যারাডক্সিক্যাল রেসপিরেশন হবে? প্যারাডক্সিক্যাল কেন হবে? এনি আইডিয়া? যদি না, যদি ডেফিনেশন হচ্ছে যদি মোর দ্যান 3 রিবস, 3 consecutive breaths more than 2 spaces, ঠিক আছে। অনেক বইতে আবার লেখা আছে 3 স্পেসেস, ঠিক আছে। হয় তাহলে কি হবে? সেপারেট সেগমেন্ট তৈরি হবে, সেপারেট এরকম সেগমেন্ট তৈরি হবে যার সাথে posteriorly and anteriorly কোনো অ্যাটাচমেন্ট নেই, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট, ঠিক আছে। এবার যখন আমরা ইন্সপিরেশন নিই তখন কি হয়? ডায়াফ্রাম নিচে মুভ করছে, লাং এক্সপ্যান্ড করছে, কেন করছে? তোর রিব কেজ গুলো এক্সপ্যান্ড করছে, হ্যাঁ লাং এক্সপ্যান্ড করছে, তো কি হচ্ছে? ইন্ট্রাথোরাসিক প্রেসার নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। ইন্ট্রাথোরাসিক প্রেসার যেহেতু নেগেটিভ হচ্ছে এবং লাং এক্সপ্যান্ড করছে, তার জন্য কি হয়? যেই ইন্ট্রাথোরাসিক প্রেসার নেগেটিভ হচ্ছে, অ্যাটমসফেরিক প্রেসার ইন্ট্রাথোরাসিক প্রেসার থেকে বেশি, তো বেশি প্রেসার থেকে কম প্রেসারে এয়ার মুভ করছে, বেসিক ফিজিওলজি, ঠিক আছে। এবার ফেইলে কি হয়? ফেইল চেস্টে একটা সার্টেন পোর্শন ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, ও কারোর সাথে অ্যাটাচ নয়, না পস্টেরিয়র ভার্টিব্রার সাথে ওর কোনো অ্যাটাচমেন্ট আছে, না অ্যান্টেরিয়র স্টার্নামের সাথে ওর কোনো অ্যাটাচমেন্ট আছে, কারণ রিবস মাল্টিপল প্লেসে ভেঙে গেছে, ঠিক আছে।
তো যখনই লাং এক্সপ্যান্ড করবে ইন্ট্রাথোরাসিক প্রেশার নেগেটিভ হবে, দ্যাট ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট উইল ড্র ইন, যেহেতু নেগেটিভ প্রেশার থাকবে। বোঝা গেল? পুরো লাং যদি এক্সপ্যান্ড করে, চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করে, তাহলে নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার ক্রিয়েট হবে, যার জন্য যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট আছে যার সাথে কোনো রিব অ্যাটাচমেন্ট অ্যান্টেরিয়রলি এন্ড পস্টেরিয়রলি নেই, সে কি হবে? নেগেটিভ প্রেশার হলে কি হবে? সে ইন্ট্রো হবে, নিচের ভেতর দিকে হবে। বোঝা গেল? তাহলে ইন্সপিরেশনের সময় ফেল সেগমেন্ট ভেতর দিকে ঢুকে যাবে। এবার যখন আবার লাং কি হবে? ইলাস্টিক রিকয়েল অফ দ্য চেস্ট ওয়ালের সাথে সাথে লাং রেসপিরেশনের সময় আস্তে আস্তে ডিফ্লেট করবে, তো তখন পজিটিভ প্রেশার হবে, তো তখন ফেল সেগমেন্ট কি হবে? বাইরের দিকে বেরোবে। তো দিস ইজ কল্ড প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ দ্য ফেল সেগমেন্ট। ঠিক আছে? বোঝা গেল? তো তো এর অসুবিধা কি? এনি আইডিয়া? এই যে এরকম হচ্ছে, এতে অসুবিধা কি হবে? অসুবিধা কিছু হবে তো? নাহলে আমরা এত বদার্ড কেন? কেন? তার কারণ হচ্ছে যদি ফেল সেগমেন্ট থাকে সেখানে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। কেন মিসম্যাচ হবে? ওয়াই? পারফিউশন তো অ্যাডিকুয়েট থাকবেই, যদি কোনো তোর পালমোনারি আর্টারি যদি ব্লকেজ না থাকে পারফিউশন, কিন্তু ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ মানে হচ্ছে আইদার ভেন্টিলেশন কম আছে পারফিউশন ঠিক আছে, আইদার ভেন্টিলেশন ঠিক আছে পারফিউশন কম আছে, দুটো জিনিসই হবে। এই ক্ষেত্রে পারফিউশন ঠিক থাকবে কিন্তু ভেন্টিলেশন কম থাকবে। কেন ভেন্টিলেশন কম হবে? এনি আইডিয়া? তো রেসপিরেশনের সময় তো এক্সপ্যান্ড করছে, তো তখন তো ভেন্টিলেশন হতে পারে, কেন হবে না? এক্সপিরেশনের সময় তো বেরিয়ে আসছে, তো তখন তো ভেন্টিলেশন হতে পারে, তখন হবে কি? কেন হবে না? সাক করছে, ওর তো নিজে মানে যখন ইন্সপিরেশন হচ্ছে ও তখন ভেতরে ঢুকে যাচ্ছে, যখন এক্সপিরেশন হচ্ছে ও বাইরে বেরিয়ে আসছে সেগমেন্ট। ঠিক আছে, প্যারাডক্সিক্যালি হচ্ছে, ঠিক আছে, কিন্তু তো লাংও তো এক্সপ্যান্ড করছে, এই করছে, তো ওরও এক্সপ্যান্ড করছে কমছে, প্যারাডক্সিক্যালি করছে কোন, কিন্তু তোর ভেন্টিলেশন প্রবলেম কেন হবে? যখন আমরা কি বলে মানে ইন্সপিরেশনের সময় লাং ইনফ্লেট করছে, আবার এক্সপিরেশনের সময় লাং ডিফ্লেট করছে, ট্রেকিয়া অ্যান্ড ব্রঙ্কিওলস এগুলো তো তোর এলাস্টিক রিকয়েল হয়। তো যখন টোটাল লাং এক্সপিরেশনে তোর কোল্যাপস করছে, আর ট্রেকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিওল টার্মিনাল ব্রঙ্কিওল এগুলো এলাস্টিক রিকয়েলের জন্য এক্সপিরেশনের সময় কি হবে? ইট উইল ডায়ামিটার কমে যাবে। ওই সেগমেন্টের যে ব্রঙ্কিওলস গুলো আছে সেগুলো তো তোর অলরেডি কনস্ট্রিক্টেড হয়ে থাকবে, তো ওই সেগমেন্ট এক্সপ্যান্ড করার চেষ্টা করলেও ভেন্টিলেশন হবে না। বোঝা গেল? বুঝতে পারলি না? ব্যাপারটা হচ্ছে পুরো লাংসে এবং তার সঙ্গে ট্রেকিয়া ব্রঙ্কাই ব্রঙ্কিওলস এগুলো কি হয়, ইউজুয়ালি ট্রেকিয়া মেন যে ব্রঙ্কাস এগুলো আছে এগুলো ডায়ামিটার চেঞ্জ হয় না, কিন্তু টার্মিনাল যে ব্রঙ্কিওলস গুলো আছে, লোভার ব্রঙ্কিওলস গুলো আছে, সেগুলো কি হয়? সেগুলো তোর এক্সপিরেশন যখন আমরা এক্সপায়ার করি তখন কি হয়? এগুলো ডায়ামিটার আস্তে আস্তে ন্যারো ডাউন হয়ে যায়। হ্যাঁ, হয়তো ন্যারোইং হয়ে যায়। তো যদি ফেল সেগমেন্ট আছে, ও লাংসের সেগমেন্টটা প্যারাডক্সিক্যালি তোর ইন্সপিরেশনের সময় ইনড্রয়িং হচ্ছে, আবার এক্সপিরেশনের সময়
তোর বাইরে যাচ্ছে, কিন্তু তার যে টার্মিনাল ব্রঙ্কিওলস অ্যান্ড তোর লোবাল ব্রঙ্কিওলস এগুলো আছে, সেগুলো তো ওই এক্সপিরেশনের সময় কারণ তোর ন্যারোইং হয়ে যাবে, সেখান দিয়ে তোর এয়ার পাস করবে না। বোঝা গেল? হ্যাঁ, তো তোর যদি যখন ফেল চেস্ট হবে তোর তার তলে লাংও তো তোর ইনজিওর্ড হবে, লাং এরও কনটিউশন হবে, লাং উইল নট এক্সপ্যান্ড, সেখানে লাং কনটিউশন হবে। কি রে ওই কথা বলছিস কেন? লাং টিস্যু তো প্রপারলি এক্সপ্যান্ড করবে না, ঠিক আছে? রিবস যদি ফ্র্যাকচার হয়, আন্ডারলাইনিং আমরা কনসার্ন কেন? একে তো ফেল সেগমেন্টের ওইখানে এক্সপ্যান্ড হচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে লাং টিস্যু যদি তোর কনটিউসড হয়ে থাকে, হ্যাঁ, ও প্রপারলি এক্সপ্যান্ড করবে না, তো ওই ইউর রিজিয়নে কি হবে? তোর লাং যে অ্যালভিওলাই গুলো সেগুলো কোলাপসড হয়ে থাকবে, এক্সপ্যান্ড করবে না। তাই জন্য ফেল চেস্টে কি করতে হয় আমাদের? আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিই, কারণ ভিকিউ মিসম্যাচ হয় বলে। যদি অনেকটা বড় সেগমেন্ট হয় তো ভিকিউ মিসম্যাচ হবেই, তার হাইপক্সিয়া ডেভেলপ করবে। তাই জন্য পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিই, যাতে এন্ড অফ এক্সপিরেশনে তোর অ্যালভিওলাই এবং ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস গুলো যাতে ওপেন আপ থাকে, কিছু হলেও ভেন্টিলেশন যায়। গ্লোবাল নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া কি এত বড় বড় হবে? ছোট 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 মাল্টিপল প্যাচেস হবে। হ্যাঁ, কটন হুল স্পট, দেখ ইটস আ মাল্টিপল, আচ্ছা ওদিকে দেখা যাচ্ছে না, মাল্টিপল দ্বারা দেখাচ্ছি মাল্টিপল প্যাচেস আছে। এই লোকটা আমাদের ওপিডিতে এসেছিল, তো আমি ছবি তুলে রেখেছি। দিস ইজ কল মেটস, ঠিক আছে? জিআই ম্যালিগন্যান্সি, ওভারিয়ান ম্যালিগন্যান্সি, প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সিতে থাকবে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন এইভাবেই করবি। তোর ব্রঙ্কোনিউমোনিয়া এরকম হয় নাকি? ব্রঙ্কোনিউমোনিয়া আজকে গিয়ে গুগলে রেডিওপেডিয়াতে গিয়ে 2-4টে স্লাইড দেখবি, মাল্টিপল স্মল ওপাসিটিস থাকে। এত বড় বড় থাকবে নাকি? এটা আমি তোকে এতে দেখাচ্ছি বলে, তুই যখন এটা দেখবি বড় বড় ওপাসিটি আছে, এরকম বড় বড়, এত বড় বড়, আর ডিসক্রিট ওপাসিটি, তুই দেখেই মনে করবি যে এগুলো মাল্টিপল ওপাসিটিস আছে। এটা স্লাইডে দেখাচ্ছি বলে অত ভালো করে বোঝা যাচ্ছে না, তুই যখন এটা ফিল্মটা দেখবি তখন অনেক ভালো বোঝা। ব্রঙ্কোনিউমোনিয়া তো তোর মাল্টিপল স্মল ওপাসিটি অ্যান্ড তোর এরকম ডিসক্রিট, এবং তোর এগুলো অনেক দূরে দূরে আছে এক একটা, তার মাঝখানে তোর নর্মাল লাং টিস্যু দেখা যাচ্ছে, দেখ, ঠিক আছে? তো তুই নর্মাল লাং টিস্যু ব্রঙ্কোনিউমোনিয়া তুই দেখতে পাবি নাকি? দেখতে পাবি না, ঠিক আছে? বোঝা গেল? তো এতক্ষণ আমরা চেস্ট এক্সে রিভিশন দিলাম, এবার হচ্ছে আসল শুরু হচ্ছে, দ্যাট ইজ না, প্যাথোলজি গুলো পড়াচ্ছি। তো এবার এটা কি বল, কি করে ডেসক্রাইব করবি এক্সরেটা? কি সফট টিস্যু তুই দেখতে পাচ্ছিস এখানে? সফট টিস্যু কি দেখতে পাচ্ছিস তুই এখানে? সফট টিস্যু, এক্সরেতে সফট টিস্যু হার্ডলি কোনো সফট টিস্যু দেখা যায়। এক্সরেতে সফট বোনস আর কি দেখবি, লাংস, সফট টিস্যু হার্ডলি কিছু দেখা যায়। কি কি দেখা যাচ্ছে এতে? এটা ডেসক্রাইব কি করে করবি বল না? এটা একটা নর্মাল চেস্ট, মানে নর্মাল এক্সরে, কি করে ডেসক্রাইব করবি?
কি করে বুঝলি এটা পিএ ভিউ? Usually it's a X-ray of a chest along with upper abdomen showing fundic gas shadow. এত বড় একটা ফান্ডিক গ্যাস শ্যাডো কেউ কোনো কমেন্টই করছিস না। আমরা তো ইরেক্ট পশ্চারে এক্সরে নিয়েছি এটা, ঠিক আছে, বোঝা গেল? এর মধ্যে কোনো প্যাথোলজি নেই। নেক্সট বল, হোয়াট ইজ দিস? হ্যাঁ, গ্যাস আন্ডার, এটা গ্যাস আন্ডার ডায়াফ্রাম। ফান্ডিক গ্যাস শ্যাডো তো নরমালি থাকে। Let's see, it is called free gas the diaphragm, ঠিক আছে, বোঝা গেল? ফ্রি গ্যাস আন্ডার ডায়াফ্রাম দেখলে বুঝতে পারবি তো চাঙ্ক অফ তোর এয়ার আছে। হোয়াট ইজ দিস? both side air. Next, what is this? কি করে বুঝবো? কি এটা? অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন হয়ে গেল এখান থেকে। গ্যাস আন্ডার ডায়াফ্রাম ছিল, এখন অবস্ট্রাকশন। এইটা কি, এইটা কি, এটা কি, এটা কি? এটা ওটা বললে হবে না, আমি বলতে পারি এটা ওটা, তুই খুব বল। এই দাঁড়া, একজন একজন কর। এটা কি, এইটা কি, এইটা কি, এটা কি? কোন বাউল? স্টমাক। আচ্ছা, রাইট সাইডে স্টমাক। আচ্ছা, এটা স্টমাক, ঠিক আছে, ভেরি গুড। এইটা কি? আচ্ছা, তোর রাইট আমার রাইট চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারি। ঠিক আছে, ভেরি গুড। তারপর এইদিকেরটা, তারপর নিচেরটা, ভেরি গুড। তাহলে দিস ইজ ডায়াফ্রাম, দিস ইজ স্টমাক। স্টমাকে কি দেখতে পাচ্ছিস তুই? ভেরি গুড। দিস ইজ এয়ার, দিস ইজ ফ্লুইড, ঠিক আছে? এটা হচ্ছে ডায়াফ্রাম। জাস্ট তো আমি কি এদিকে কথা বলিস না, তাহলে একটু দাঁড়া, পেন্সিলটা চার্জ দিয়ে নি। তাহলে গ্যাস আন্ডার ডায়াফ্রাম, গ্যাস আন্ডার ডায়াফ্রামের কি কি কজেস আছে? হোয়াট আর দ্য ইটিওলজি? পারফোরেশন 1 নম্বর কজ। 2 নম্বর আফটার ল্যাপ্রোস্কোপি। 3 নম্বর ও ল্যাপ্রোস্কোপি বললো তো, নিউমোপেরিটোনিয়াম। গ্যাস আন্ডার ডায়াফ্রাম মানে কি? নিউমোপেরিটোনিয়াম, মেডিকেল টার্মিনোলজি নিউমোপেরিটোনিয়াম। তো তার কজেস কি? 1 নম্বর হচ্ছে এনি হলো ভিসকাস পারফোরেশন, বাউল পারফোরেশন না, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হতে পারে, কোনো ডাইভার্টিকুলার পারফোরেশন হতে পারে, বা বাউল পারফোরেশন হতে পারে। হ্যাঁ, ইট মাইট বি স্টমাক পারফোরেশন, ইট মাইট বি ডিউডেনাল পারফোরেশন, ইট ক্যান বি তোর নাম কি না, ইন্টেস্টিনাল পারফোরেশন, ঠিক আছে? কিন্তু ডিউডেনাল পারফোরেশন ইউজুয়ালি গ্যাস আন্ডার ডায়াফ্রাম না হওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ কি? রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, রেট্রোপেরিটোনিয়াল থাকে,
ঠিক আছে, যদি কোনো পারফোরেট করে রেট্রোপেরিটোনিয়াম কালেকশন হবে। হ্যাঁ, যদি ইন্ট্রাপেরিটোনিয়াম কোনো অর্গান পারফোরেট করে তাহলেই তো গ্যাস আন্ডার ডায়াফ্রাম হবে। রেট্রোপেরিটোনিয়াম যদি কোনো অর্গান থাকে সে যদি পারফোরেট করে তাহলে রেট্রোপেরিটোনিয়ামে কালেকশন হবে, গ্যাস আন্ডার ডায়াফ্রাম তো হবে না। বোঝা গেল? মাথায় ঢুকেছে? হ্যাঁ, তাহলে আর কি কি হতে পারে গ্যাস আন্ডার ডায়াফ্রাম? ট্রমা ক্যান কজ পারফোরেশন অফ বাউল, তার জন্য গ্যাস আন্ডার ডায়াফ্রাম। ঠিক আছে, যে কোনো কিছু মনে কর ট্রমা করুক, আর্ট্রোজেনিক করুক, বা কোনো কারণে এন্টেরিক পারফোরেশন হয়ে গেল, এনসেড ইনডিউস তোর গ্যাস্ট্রিক পারফোরেশন, সব কিছুই গ্যাস আন্ডার ডায়াফ্রাম করবে। তো এগুলো তোর আমি কজ জিজ্ঞেস করেছি, তুই বলে দিয়েছিস অলরেডি হলো ভিসকাস পারফোরেশন, দ্যাট মানে সেটা হচ্ছে ফাইনাল প্যাথোলজি। তার কজ হতে পারে ট্রমা হতে পারে, তার কজ এমনি এনসেড ইনডিউস গ্যাস্ট্রিক পারফোরেশন হতে পারে, এন্টারিক পারফোরেশন অফ টার্মিনাল ইলিয়াম হতে পারে, যা কিছুই হতে পারে। ঠিক আছে, হাইড্রোজেনিক তোর একটা অপারেশন করতে গিয়ে কটারি ইনজুরি হয়ে গেছে, হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। আরেকটা বলেছিস ল্যাপ্রোস্কোপি, আর কিছু আছে? এনিথিং এলস? এনিথিং এলস? দেখা যাচ্ছে? What is this? এটা কি গ্যাস আন্ডার ডায়াফ্রাম মনে হচ্ছে না? What is this? What is this? একটা নাম শুনেছিস? চিলাডেলি সিনড্রোম। চিলাডেলি সিনড্রোম নাম শুনেছিস? যখন চিলাডেলি সিনড্রোম মানে কি, যখন ডায়াফ্রাম অ্যান্ড রাইট লোব অফ লিভার মধ্যে তোর কোনো বাউল লুপ ইন্টারস্পোজড হয়ে যায়, ইউজুয়ালি লুপ অফ ট্রান্সভার্স কোলন যদি চলে আসে, তো ইট সিমস লাইক গ্যাস আন্ডার ডায়াফ্রাম। ঠিক আছে, যেমন এখানে লাগছে। ঠিক আছে, এখানে একটা বাউল লুপ আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, তো বাউল লুপ ডায়াফ্রামের মধ্যে আর রাইট লোব অফ দ্য লিভারের মধ্যে যদি ইন্টারস্পোজড হয়ে যায় তাহলে বাউলের মধ্যে তো এয়ার থাকবে, তাহলে ইট সিমস লাইক গ্যাস আন্ডার ডায়াফ্রাম। ঠিক আছে, তো এই 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 বাউলটা কি বাউল? কি করে বুঝবো লার্জ বাউল? হর্সটা গুলো দেখা যাবে। কেন স্মল বাউল নয়? হ্যাঁ, কি করে বুঝবো? বুঝবো কি করে? হোয়াট ইজ দিস? তো এটা স্মল বাউল না লার্জ বাউল কি করে বুঝবো? এটা স্মল বাউল না লার্জ বাউল? এটা হর্সেশন আছে। এটা স্মল বাউল না লার্জ বাউল? স্মল বাউল। এটা তা আমি কি করে বুঝবো হোয়াট ইজ লার্জ বাউল না স্মল বাউল? কি করে বুঝবো? আমি অত কিছু জানতে চাই না। আমি ভেরি গুড। যদি সেন্ট্রালি লোকেটেড হয়, ঠিক আছে, তো দ্যাট ইজ স্মল বাউল। যদি লার্জ বাউল, ঠিক আছে, যদি সেন্ট্রালি লোকেটেড হয় তাহলে আমি সেন্ট্রালি লুপস পাচ্ছি, সেন্ট্রাল লুপস পাচ্ছি। ঠিক আছে, সেন্ট্রাল লুপস পাচ্ছি, তো ইট ইজ স্মল বাউল। যদি এই দিকে এরকম ভাবে লুপস পেতাম তাহলে ইট ইজ লার্জ বাউল। ঠিক আছে,
আর কিছু ডিফারেন্সিয়েশন, হস্টেশন বললো একজন, আরেকজন কি বললো? ভালো, দিস ইজ কল প্লাইকা সার্কুলারিস আর ভালভিউলি কনিভেন্টেক্স। ভালভিউলি কনিভেন্টেক্স কি করে থাকে স্মল বাউলে? ভেরি গুড, পুরো ওয়াল জুড়ে থাকে। ঠিক আছে, এরকম যদি স্মল বাউল থাকে পুরো, ইট ইজ দ্য সাব মিউকোসাল এলিভেশন। ঠিক আছে, ভালভিউলি কনিভেন্টেক্স, হ্যাঁ, এরকম ভাবে পুরো গোল থাকবে। ঠিক আছে, তো আমি কি করে ডিফারেন্সিয়েট করব যে ইট ইজ প্রক্সিমাল স্মল বাউল or distal small bowel or jejunum or ileum? Any idea? হ্যাঁ, দেখ এটা, এই লুপগুলো দেখতে পাচ্ছিস? এই লুপগুলো দেখ, এই লুপগুলো দেখ, এর মধ্যে কত প্রমিনেন্ট আছে দেখতে পাচ্ছিস? ভালভিউলি কনিভেন্টেন্স গুলো বা প্লাইকা সার্কুলারিস গুলো যত ডিস্টালি যাচ্ছে, এটা একটু ডিস্টাল, এটা একটু ডিস্টাল, এটা আর, তো এইদিকে দেখ, এইদিকে তো আর বোঝা যাচ্ছে না। তাহলে কি ইউজুয়ালি প্রক্সিমাল জেজুনামে ভালভিউলি কনিভেন্টেন্স সবচেয়ে প্রমিনেন্ট থাকে। যত ডিস্টালি যায়, ডিস্টাল জেজুনামে লেস প্রমিনেন্ট। ঠিক আছে, আর ইলিয়ামে লিস্ট প্রমিনেন্ট অর অ্যাবসেন্ট থাকে। সো লিস্ট প্রমিনেন্ট অর অ্যাবসেন্ট থাকে, তাই জন্য ইলিয়ামকে কি বলা হয়? ডিস্টাল ইলিয়ামে, সরি এটা ভুল বলেছি, জেজুনামে ইট ইজ মোর প্রমিনেন্ট থাকে। ঠিক আছে, সরি, জেজুনামে প্রমিনেন্ট থাকে। ঠিক আছে, প্রক্সিমাল ইলিয়ামে লেস প্রমিনেন্ট থাকে, আর যত তুই ডিস্টাল ইলিয়ামে যাবি ইট ইজ অ্যাবসেন্ট, ইট ইজ অ্যাবসেন্ট। তো ডিস্টাল ইলিয়াম ইজ ফিচারলেস। ঠিক আছে, এগুলোতে দেখ, এই লুপগুলোতে কোনো ভালভিউলি কনিভেন্টিস নেই। এটাতে আরো ভালো বোঝা যাচ্ছে। এখানে দেখ, দেখেছিস পুরো ওয়াল জুড়ে আছে, হ্যাঁ, আর যত ডিস্টালি যাবি এইখানে লুপগুলো এইগুলোর থেকে কম হয়ে গেছে, আর আরো এইদিকে যাবি যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ডিস্টাল ইলিয়াম ইজ ফিচারলেস, টার্মিনাল ইলিয়াম ইজ ফিচারলেস, কোনো কনিভেন্টিস থাকে না। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে সেন্ট্রালি প্লেসড হবে তোর স্মল বাউল, লার্জ বাউল ডিস্টাল স্পেস। স্মল বাউলে প্লাইকা সার্কুলারিস বা ভালভিউলি কনিভেন্টেন্স থাকবে, দ্যাট ইজ more prominent in proximal small bowel, and gradually it is disappear, and distal ileum is featureless, কোনো কনিভেন্টিস থাকবে। বোঝা গেল? হর্সটা কিরকম লাগবে দেখতে? ইট ইজ নট আ কমপ্লিট। কেন কমপ্লিট নয়? এনি আইডিয়া? হ্যাঁ, তিনটে টিনিয়া তিন দিকে থাকে। কি হয় স্মল বাউলে স্মল বাউলের হিস্টোলজি কিরকম? এটা যদি এই হয়, দিস ইজ দ্য লুমেন, দিস ইজ দ্য লুমেন। ঠিক আছে, বোঝা গেল? তো লুমেনের এখান দিয়ে থাকবে সার্কুলার মাসেল, তো এটা হচ্ছে সার্কুলার। বোঝা গেল? হ্যাঁ, আর সার্কুলার মাসেল এরম ভাবে থাকবে, আর লঙ্গিচুডিনাল এরম ভাবে থাকবে।
এবার যখন টার্মিনাল ইলিয়াম গিয়ে আইসিভি তে গিয়ে ইলিওসিক্যাল জাংশন বা ইলিওসিক্যাল ভালভ থেকে তোর কি হচ্ছে, সিকাম হচ্ছে। তো সিকামে গিয়ে কি হয়, সিকামে গিয়ে তোর সার্কুলার লেয়ার, ইনার সার্কুলার লেয়ার that is continuous with large bowel circular layer, but longitudinal muscle layer form 3 টিনিয়া। ঠিক আছে, 3টে টিনিয়া করে। তো তার কিরকম হবে, সরি আমার আঁকা ছিল, দাঁড়া দেখাচ্ছি। এটা হচ্ছে লুমেন, এটা হচ্ছে সার্কুলার লেয়ার। ঠিক আছে, দিস 3 টিনিয়া। ঠিক আছে, তো ইমাজিন কর এরকম একটা জিনিস, গোল মতো স্ট্রাকচার আছে, তার মধ্যে সার্কুলার লেয়ার আছে, আর 3 দিকে 3টে টিনিয়া আছে। এবার বাউল কি হয়, কন্ট্রাক্ট করে, স্মুথ মাসল কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, বোঝা গেল? যদি ইউনিফর্ম লেয়ার থাকে সে ইউনিফর্মলি কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, তাই তো, ইউনিফর্মলি কন্ট্রাক্ট করবে। যদি 3টে লংগিচুডিনাল মাসেল লেয়ার থাকে, লংগিচুডিনাল মাসেল যদি কন্ট্রাক্ট করে, তাহলে যেখানে ডেফিসিয়েন্সি আছে তাকে সেখানে কি হবে, আউট পাউচিং হবে। তো এখানে ডেফিসিয়েন্সি আছে, এখানে ডেফিসিয়েন্সি আছে, তো আউট পাউচিং। দিস ইজ লুকস লাইক হসরা। বুঝেছিস? তো দিস, এটা কখনো কমপ্লিট এরকম থাকবে, এটা কখনো কমপ্লিট দেখতে লাগবে, কমপ্লিট সি এর মতো হবে, হবে না। তো দিস ইজ কল হসরা। যখন রাজগার্ড দেখবি এরকম 3টে লংগিচুডিনাল মাসেল আছে, আর তার মাঝে মাঝে তো একটুখানি বাউল বলগুলো জাস্ট একটুখানি প্রোট্রুডেড, দেখেছিস তো? হ্যাঁ, তো দিস ইজ কল হসরা। তো যখন এই হসটা 3 দিকে 3 রকম ভাবে আছে, এবং কি অ্যাসেন্ডিং কোলনে যেভাবে ওরিয়েন্টেশন, সিকাম থেকে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনে সেরকম ভাবে নয়, ডিসেন্ডিং কোলনে আবার অ্যাসেন্ডিং কোলনের মতো আছে। বুঝেছিস? টিনিয়ার যে নমেনক্লেচার হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে? বিকজ টিনিয়া ইজ মোর প্রমিনেন্ট ইন ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, তো ট্রান্সভার্স কোলনে যেরকম ওরিয়েন্টেশন আছে, তো সেরকম ভাবে টিনিয়ার নামকরণ হয়েছে। ঠিক আছে, অ্যাসেন্ডিং কোলনে তার অর্ডার কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। আমি পরে যখন, তোদের তো আমি পড়াবো না, যাদের পড়াবো তাদের বলবো। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, তো অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলনে যেভাবে থাকে, ট্রান্সভার্স কোলনে সেরকম ওরিয়েন্টেশন থাকে না। তো এই হস্ট্রাগুলো যখন তুই এন্ড অন ভিউতে দেখবি, মানে সামনে থেকে এক্স-রে ফেলে তুই দেখছিস, তখন এগুলো কি থাকবে, ভালভিউলি কনিভেন্টিন্সের মতো রেগুলারলি তুই দেখতে পারবি না। একটা সেম সার্কুলার শেপ, ইনার সেম ইন্টারভেল ভালভুলার কনিভেন্টিস থাকবে। হস্ট্রা সেরকম থাকবে না। হস্ট্রা কোনোটা একদিকে থাকবে, একটা এরকম থাকবে, একটা গোল থাকবে, একটা এরকম থাকবে। তো তুই দেখেই বুঝতে পারবি যে দ্যাট ইজ হস্ট্রেশন নট ভালভিউলি কনিভেন্টিস। এ দেখ, একটা এইদিকে আছে, আমি তো দেখাই, দিস একটা হস্ট্রা এইদিকে, একটা হস্ট্রা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা মাঝে বরাবর, একটা এই বরাবর। ঠিক আছে, একটা এইদিকে। ঠিক আছে, কোনো ওরিয়েন্টেশন নেই। তো দ্যাট ইজ লার্জ বাউল। তাহলে 1 নম্বর হলো স্মল বাউল সেন্ট্রালি প্লেসড, ভালভিউলি কনিভেন্টিস থাকবে, অ্যান্ড ইট উইল ডিস্টালি আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করবে, অ্যান্ড হস্ট্রেশন ভালভিউলি কনিভেন্টিসের মতো রেগুলার বেসিসে থাকবে না, এবং কন্টিনিউয়াস সার্কুলার ফর্ম করবে না। তো দিস ইজ কল্ড চিলাডেলি সিনড্রোম। ঠিক আছে, ট্রান্সভার্স কোলন ইন বিটুইন লিভার অ্যান্ড ডায়াফ্রাম। বলছি, সব বলবো। দিস ইজ চিলাডেলি সিনড্রোম। ওকে, পারফোরেশন পেরিটোনাইটিস, এক্স-রে যে পড়াচ্ছি, পারফোরেশন পেরিটোনাইটিস কাকে বলে, হোয়াট আর দ্য স্টেজেস অফ পারফোরেশন পেরিটোনাইটিস, জানিস? জানিস না? পড়িসনি?
What are the stages? কি হবে? 3 stages হয়, ঠিক আছে? প্রথমে স্টেজ অফ সেপারেশন, ঠিক আছে? ফুটো হলো, বাউল বল কোনো পারফোরেট করলো, স্টেজ অফ সেপারেশন। তারপর হচ্ছে বাউল বল থেকে, কি রে বুঝতে পারছিস না? বাউল বল থেকে কি হবে? যত ডাইজেস্টিভ জুস, বাইল সব স্পিলেজ হবে ইন পেরিটোনিয়াম, কজেস কেমিক্যাল পেরিটোনাইটিস। কেমিক্যাল পেরিটোনাইটিস যেই হবে, কি হবে? পেরিটোনিয়াম কি করবে না, আমাদের বডিতে সবসময় ডিফেন্সিভ মেকানিজম কাজ করে। সে কি করতে যাবে? স্পিল হচ্ছে, সে কি করবে? কি করে কন্ট্রোল করবে? না, অত মোমেন্টাম যেতে অনেক সময় লাগে। ও কি করবে? ও সিক্রেশন বাড়াবে। সিক্রেশন বাড়ালে কি হবে? যেটা বেরোচ্ছে দ্যাট উইল বিকাম মোর ডাইলুটেড, তাহলে তার এফেক্ট কম হবে। বোঝা গেল? তো দিস ইজ কল্ড স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। তো যেহেতু পারফোরেশন এখনো আছে, আরো স্পিলেজ হচ্ছে, ও আরো সিক্রেশন বাড়াচ্ছে, তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, অ্যাবডোমেনে কালেকশন হবে। তারপর কি হবে? অ্যাসাইটিস হবে না। অ্যাসাইটিস মানে এক্সুডেটিভ ফ্লুইড বা ট্রান্সুডেটিভ ফ্লুইড। এখানে কি হয়? গ্যাস্ট্রিক কন্টেন্ট সব, দ্যাট ইজ নট অ্যাসাইটিস, ঠিক আছে? তো এরপর কি হবে? ফ্লুইড বেরোচ্ছে, সিক্রেশন হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড। তারপর তোর গাট কি হবে? গাটে হাইপার পেরিস্টালসিস থাকবে। প্রথমে হাইপার পেরিস্টালসিস থাকে, ঠিক আছে? আস্তে আস্তে স্লাগিশ হয়। তার কারণ কি? কেমিক্যাল পেরিটোনাইটিস পেরিটোনিয়ামকে যেমন ইরিটেট করছে, গাটকেও ইরিটেট করছে। গাটকেও যখন ইরিটেট করবে তখন কি হবে? গাটের পেরিস্টালসিস উইল স্লো ডাউন, ঠিক আছে? আস্তে আস্তে আইলিএস ডেভেলপ হবে, আস্তে আস্তে গাট ডাইলেট করবে, ঠিক আছে? এবং কি হবে? ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হবে। লার্জ বাউলে প্রচুর ব্যাকটেরিয়াল লোড থাকে আমাদের, তো আস্তে আস্তে স্মল বাউলে আসবে, স্মল বাউল থেকে পারফোরেট সাইড থেকে পেরিটোনিয়াল ফ্লুইডে স্প্রেড করবে। তো ভুলভাল বলিস না, ভুলভাল কথা বলিস না, ঠিক আছে? তো কি হবে তাতে? সেই স্টেজে কি বলে? ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে প্রথম কি কি বললি তুই? না, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস অ্যাসাইটিস সিএলডি তে হয়, ঠিক আছে? সেখানে কোনো পারফোরেশন থাকে না, সেখানে ফ্লুইডে আইসোলেটেড ব্যাকটেরিয়াল এটা ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হয়ে আসবে, ঠিক আছে? বোঝা গেল? তো প্রথমে সেপারেশন হবে, তারপর কেমিক্যাল পেরিটোনাইটিস হবে, তারপর ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। বোঝা গেল? এবার যদি মনে করো এরকম গ্যাস আন্ডার ডায়াফ্রাম থাকে, আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? একটা স্টেজ অফ পেরিটোনাইটিস, কি কি সিমটমস হবে? কি কি সিমটমস হবে? পেশেন্ট উইথ পেন অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ঠিক আছে? উইথ ভমিটিং কেন হবে? পেরিস্টালসিস হচ্ছে না, স্টেসিস হয়ে রয়েছে, স্টেসিস হয়ে থাকবে। তো পেরিস্টালসিস না হলে মুভমেন্ট হবে না, তো কি হবে? রিগার্জিটেশন হবে। ইন্টেস্টিনাল কন্টেন্ট রিগার্জিটেশন, স্টমাক কন্টেন্ট রিগার্জিটেশন, তো ভমিটিং হবে সব। হ্যাঁ, গ্যাস্ট্রিক ডিস্টেনশন হবে, তো ভমিটিং হবে, ঠিক আছে? আর কি হবে? নন প্যাসেজ অফ স্টুল এন্ড ফ্লেটাস হবে আলটিমেটলি, কারণ গাট ডাইলেটেড হয়ে গেছে। তো ফিচার অফ তোর ডাইলেটেড বাউল লুপস পাওয়া যেতে পারে। তো আলটিমেটলি নন প্যাসেজ অফ স্টুল এন্ড ফ্লেটাস। কি করে ম্যানেজ করি পেশেন্টকে? যে কোনো পেশেন্ট আর কি থাকবে? এই পেশেন্ট অনেক সময় শকে থাকে। কারণ কেন শক হবে? সেপসিসের জন্য শক হবে না ইনিশিয়ালি। হ্যাঁ, সেপসিস হবে, শক কেন হবে? বিকজ ফ্লুইড লস। কোথায় ফ্লুইড লস? থার্ড স্পেসিং অফ ফ্লুইড লস। পেটের মধ্যে 3 লিটার মতো, তুই যখন কি বলে, আমরা এর নাম কি জানো, পারফোরেশন পেরিটোনাইটিস, আমরা যখন এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করি 3 থেকে 5 লিটার ফ্লুইড বেরোয় পেট থেকে। গাট কি করে? যেই গাট স্টেসিস হয়ে যাবে, গাটের লুমেনে ফ্লুইড অ্যাকিউমুলেট হয়। অ্যাকিউমুলেট কি করে হয়? গাট ওয়াল থেকে ফ্লুইড ডিসচার্জ হয়, ঠিক আছে? হ্যাঁ,
তার সঙ্গে পেরিটোনিয়াল সিক্রেশন হচ্ছে। গাট বলে যত ফ্লুইডস আছে ও সেগুলো কর্পোরেট সাইড থেকে তোর ইন্ট্রাপেরিটোনিয়াম আসবে, বোঝা গেল? আর আরো পেরিটোনিয়াল ফ্লুইড সিক্রেট হবে। তো কি করে ম্যানেজ করবি? প্রথমেই যে কোনো পেশেন্ট যদি শক এবং সেপসিস বা এরকম থাকে তাকে প্রথমে ধরেই আমি অ্যান্টিবায়োটিক দেবো না, আগে অ্যান্টিবায়োটিক। তো ফার্স্ট হচ্ছে, প্রথম কথা হচ্ছে রিসাসিটেশন করব, রিসাসিটেট করব। ফ্লুইড রিসাসিটেশন শুধু নয়, সব রকম রিসাসিটেশন করব, ঠিক আছে? তাকে অক্সিজেন দেব, তাকে হোয়াইট বোর্ড ক্যানুলেশন করব 2 হাতে, ঠিক আছে? তাকে ফ্লুইডস দেব, তার যদি হিমোগ্লোবিন কম থাকে ব্লাড ট্রান্সফিউশন করব, ঠিক আছে? তা বাকি আর যা যা জিনিস আছে, যদি কোয়াগুলোপ্যাথি থাকে তাহলে এফএফপি, প্লেটলেটস এগুলো দিতে হবে, ঠিক আছে? তার সঙ্গে ফ্লুইড এবং ভাইটালস মনিটরিং করতে হবে, ঠিক আছে? তারপর অ্যান্টিবায়োটিক করব। এন্ড পেশেন্টকে আমি একটা ইরেক্ট অ্যান্ড সুপাইন এক্সরে, স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার অ্যান্ড একটা সুপাইন এক্সরে করব, করে যদি দেখি গ্যাস আন্ডার ডায়াফ্রাম আছে একদম ওটিতে নিয়ে গিয়ে আমি এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি অ্যান্ড প্রসিড। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট। অবস্ট্রাকশনেও আমার সিমিলার টাইপ অফ রিসাসিটেশন করব, কিন্তু অবস্ট্রাকশন পারফোরেশন পেরিটোনিটিসের মতো তোর এমার্জেন্ট এক্ষুনি অপারেট করতে হবে এমন হয় না। অবস্ট্রাকশনে আমি রিসাসিটেশনের একটা ট্রায়াল দিতে পারি, 24 আওয়ার, 48 আওয়ার। আমরা ইউজুয়ালি 48 আওয়ার্স একটা ট্রায়াল দিয়ে দেখি যে ফ্লুইডস, ইলেকট্রোলাইটস এই দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে দেখি যে নর্মালি তোর নর্মাল যে পেরিস্টালসিস বল, ফ্লেটাস পাস করছে কিনা, স্টুল পাস করছে না। যদি সাবঅ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় অনেক সময় রিসাসিটেট করলে পেশেন্ট ঠিক হয়ে যায়, তাকে অপারেট করতে হয় না। কিন্তু যদি আমি দেখি যে অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে, একটা ইমেজিং করলাম, সিটি স্ক্যান করে দেখলাম পয়েন্ট অফ ট্রানজিশন আছে, অ্যাকিউটলি অবস্ট্রাকশন হয়ে গেছে, সেটা রিলিভ হবে না, তো তখন আমরা এক্সপ্লোরেটরি ল্যাব করব, ঠিক আছে? তো এটা কি? দিস ইজ স্টেপ ল্যাডার প্যাটার্ন। হ্যাঁ, তো ইটস এক্স-রে অফ অ্যাবডোমেন টেকেন ইন আ ইরেক্ট পশ্চার ইন এপি ভিউ, ঠিক আছে? কি করে বুঝবো ইরেক্ট? এখানে লেখা থাকবে আর এয়ার ফ্লুইড লেভেল দেখা যাবে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, তো আগেই বলেছি দ্যাটস প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টেস্টিন, দ্যাট ইজ কল্ড জেজুনাম। দেখ এইখানে এসে কোনো ভালভিউলি কনভেন্টিস দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? আর লার্জ বাউল পুরোপুরি কোল্যাপসড, রেকটাল গ্যাস শ্যাডো কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ইউজুয়ালি স্মল বাউল অবস্ট্রাকশন আছে প্রক্সিমাল টু দ্য ইলিওসিকাল ভালভ। যদি সিকাম ইজ নট ডাইলেটেড তাহলে ইট ইজ আ স্মল বাউল অবস্ট্রাকশন। যদি সিকাম যদি হিউজলি ডাইলেটেড থাকে তাহলে লার্জ বাউল অবস্ট্রাকশন। বোঝা গেল? এবার তুই প্রশ্ন করেছিলি কেন এয়ার ফ্লুইড লেভেল দেখা যাবে। আমি যদি ইরেক্ট করি, ইরেক্ট পশ্চারে আমি একটা অবস্ট্রাকশন পেশেন্টকে আমি এরকম ভাবে দাঁড়িয়ে এক্সরে তুলছি, ঠিক আছে? তাহলে সাপোজ বাউল লুপগুলো এরকম ভাবে থাকে, ছেড়ে দেবো এক্ষুনি ছেড়ে দেবো। হল্লা করিস না, এক্ষুনি ছেড়ে দেবো। এরকম ভাবে থাকবে মনে কর সাপোজ। তাহলে আমি যদি মনে কর একটা হসপিটালের জিনিস ভাঙিস না রে ভাই, ঠিক আছে? যদি মনে কর ডিস্টেন্ডেড এরকম বাউল লুপ পাই, এরকম একটা বাউল লুপ পাই, ঠিক আছে? তুই মনে কর সামনে থেকে এক্সরে দিচ্ছিস, তাহলে ডিস্টেন্ডেড বাউলের মধ্যে কি থাকবে? ফ্লুইডস থাকবে আর এয়ারও থাকবে। এয়ার কোথা থাকবে? হ্যাঁ, প্রথম কথা আমরা এয়ার যে তোর
ইনহেল করছি, হ্যাঁ, সেই কিছু এয়ার, খাবার খাই তার সাথে কিছু এয়ার, আর কিছু ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন থেকে এয়ার। ঠিক আছে, তো যখন অবস্ট্রাকশন থাকে তা কি হয়, এখানে অনেক পুরনো খাবার দাবার থাকে, তো সেগুলো ব্যাকটেরিয়াল ব্রেকডাউন হয়ে ফার্মেন্টেশন হয়ে আরো এয়ার তৈরি করে। তো তুই যখন ইরেক্ট পশ্চারে তখন এক্সরে নিচ্ছিস, তাহলে ফ্লুইডস কি থাকবে, ফ্লুইডস এরকম থাকবে, আর এখানে এয়ার অ্যাকিউমুলেট হয়ে থাকবে, এইটুকু এয়ার থাকবে, এখানেই থাকবে। তো যখন তুই দাঁড়িয়ে নিচ্ছিস, যখন তুই সুপাইন নিবি, এটা মনে কর সুপাইন, এখানেই পেশেন্ট অবস্ট্রাকশন নিয়ে এসেছিল, পেশেন্টকে সুপাইনে কি থাকবে, সুপাইন যখন তুই শুয়ে আছিস তখন কি হবে, এয়ার ওপর দিকে থাকবে। সুপাইনে আমি কি থেকে, এখানে শুয়ে আছে পেশেন্ট, আমি ওপর থেকে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যে গাট লুপগুলো আমি পাবো, তো তার মধ্যে এয়ারই দেখতে পারবো, কারণ ফ্লুইড তো নিচে চলে গেছে, ফ্লুইড আমি দেখতে পাবো না। বোঝা গেল? গাট লুপগুলো যেগুলো এরম ভাবে আছে, শুধু এয়ারই দেখতে হবে। কিন্তু যখন আমি দাঁড়াচ্ছি তখন কি হবে, গাট লুপগুলো যেগুলো ডাইলেটেড হয়ে রয়েছে, তো আমি এয়ারগুলো ওপরে দেখবো, তার নিচেরটা আমি দেখতে পাবো না, তার কারণে সেখানে ফ্লুইড অ্যাকিউমুলেট হয়ে রয়েছে। বোঝা গেল? যে গাট লুপগুলোর মধ্যে এয়ার আছে, শুধু সেগুলোই দেখতে পাবো। যে গাট লুপগুলোর মধ্যে পুরোটাই তোর ফ্লুইড আছে, আমি কিছুই দেখতে পাবো না সেগুলো। তাই জন্য দেখবি সব লুপ দেখা যায় না, পুরো স্মল ইন্টেস্টিনটা ডাইলেটেড আছে, তো সব লুপ দেখা যায় না। যার মধ্যে এয়ার আছে আমি শুধু সেগুলোই দেখতে পাবো। কটা এখানে লুপ দেখা যাচ্ছে দেখ, একটা লুপ আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে, ছটা আছে, সাতটা আছে, আটটা, নটা। এটা সরি, নটা না, এটা একটা পুরোটা লুপ। ঠিক আছে, এটা একটা লুপ। তো ইউজুয়ালি বলে মোর দ্যান 3, যদি স্টেপ ল্যাডার প্যাটার্ন আমরা দেখতে পারি মোর দ্যান 3, তাহলে ইটস আ প্রবাবলি কেস অফ অবস্ট্রাকশন। ঠিক আছে, গট ইট?